সংস্কার যে দাবিটা আমার ছিল সে দাবিটা তারা উইথড্র করেছে। এখন প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে তিস্তা প্রজেক্ট যদি আমরা ভারতকে দিয়ে দিই তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দ্যাট মিনস আপনি পানির বন্টনের আর আমার কোনো প্রয়োজন নাই। তো এই ধরনের একটা সরকার যদি আমাদের থাকে তাহলে আমার স্বার্থটা কোথায় রক্ষা হবে, আমার স্বাধীনতা কোথায় রক্ষা হবে, আমার আপনার সার্বভৌমত্ব কোথায় রক্ষা হবে? মিয়ানমার থেকে গুলি আসছে, আপনার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের মতো জায়গা আপনার দ্বীপ, আপনার জায়গা আপনি যেতে পারছেন না, তাও আপনার কোনো কথা নেই। আর বলছেন না আমরা তো অপেক্ষা করছি, ওরা যদি কিছু করে করেই তো ফেলেছে, বাকি রেখেছি আমাদের গোলাগুলি করেছে, সীমান্তে প্রতিদিন লোক মারছে, একটা কথা এই সরকার বলে না। তাহলে আমরা কি মনে করবো? সে বাদাস ছাড়া কিছুই মনে করবো না। 10 দফা চুক্তি সমঝোতা যাই বলেন কেন একটা তারা করেছেন, নতুন না কিন্তু এটা প্রথম থেকেই করেছে। এর আগে আপনার যে আখাউড়া রাস্তায় আপনার পোর্টের যে চুক্তি হয়েছে, চিটাং পোর্ট ব্যবহার করে যে চুক্তি হয়েছে, আপনার যেটা ট্রানজিটের কথা বলা হয়েছে, ট্রান্সশিপমেন্টের কথা বলা হয়েছে, সবই একই সূত্রের কথা। দে আর টেকিং এভরিথিং, কিন্তু আমরা কিছু নিতে পারছি না। আমার অভিযোগটা ভারতের বিরুদ্ধে নয়, ভারত তার স্বার্থে সে তার সব কিছু চাইবে, কিন্তু আমার সরকার কি করছে, যার যে কাস্টোডিয়ান সে তো আপনার আমার জন্য ন্যূনতম যে চাহিদা আমার আছে পানি, আপনার অভিন্ন নদীগুলোর পানির হিসা সেটা আনতে পারছে না, শুধু এখন আরো জটিল করে এসছে। আপনার 70-71 পর্যন্ত তো আমাদের দেশে এক ধরনের রাজনীতি ছিল, যে রাজনীতি ছিল মূলত আপনার দেশের বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন ছিল, স্বাধিকারের প্রশ্ন ছিল। তখন আপনার যে গুণগত বিষয়টা ছিল রাজনীতিতে, একটা আদর্শ ছিল রাজনীতি, এবং সে আদর্শের পেছনে সবাই যেত। তা এমনকি তৎকালীন যে কমিউনিস্ট দল বা তার সঙ্গে যারা ছিল আপনার ছাত্র ইউনিয়ন, অন্যদিকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদের কিন্তু একটা আদর্শগত একটা আন্দোলন সংগ্রাম ছিল। দুর্ভাগ্যজনকভাবে 71 সালের পরে ক্ষমতায় আসার পর থেকে আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যেটা যে আওয়ামী লীগ তার সেই আদর্শগত জায়গা থেকে বহু দূরে সরে গেছে। তার যে মৌলিক জায়গাটা ছিল যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের, সেখান থেকেই সে সরে গেল, এবং দেখা গেল যে আপনার তাদের দলীয় যে প্রভাব বিস্তার করা, এবং একটা স্লোগানই ছিল তার এক দল এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এই যে বহুমাত্রিক যে গণতন্ত্র সেটাকে তারা উপেক্ষা করতে শুরু করলো, এবং ওই একটা দল তাদের দলের প্রধান বিস্তার করতে কাজ শুরু করলো। সবশেষে তো আমরা সবাই জানি যে তারা একদলীয় শাসন ব্যবস্থাকে বাকশাল প্রতিষ্ঠা করেছে। এখানেই আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হওয়ার এটাই টার্নিং পয়েন্ট ছিল। একটা যে কালচার তৈরি করার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল যেটা আমাদের করতে পারতো, গণতান্ত্রিক কালচার, সেই জায়গাটাকে তারা নিজেই নষ্ট করে ফেললো, এবং দেখা গেল তারা তাদের দলকে, তাদের নেতাকে প্রতিষ্ঠা করার জন্য তারা পুরোপুরিভাবে এটাকে একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে গেল, যেটা আমাদের কালচার, আমাদের চিন্তা ভাবনা, বাংলাদেশের সংগ্রাম, যুদ্ধ চেতনা, তার সব কিছুর বাইরে, যার ফলে ওখানে একটা মৌলিক পরিবর্তন হয়ে গেল। পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আসার পরে উনি চেষ্টা করেছেন, উনি বহুমাত্রিক গণতন্ত্রকে নিয়ে এসছেন, বহুদলীয় গণতন্ত্রকে নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, সংবাদপত্রগুলোকে খুলে দিয়েছেন, এবং দেশে একটা মুক্ত বাজার অর্থনৈতিক সূচনা তৈরি করে কিন্তু অর্থনৈতিক উচ্চতা হওয়ার চেষ্টা করেছেন। তখন কিন্তু একটা ভিন্ন ধারা ছিল, সেই ধারাটার মধ্যে তখন জাতি নির্মাণ, রাষ্ট্র নির্মাণ, এই বিষয়গুলো সামনে চলছিল। আবারও বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ তিনি দিয়েছিলেন, সেই আদর্শটা তখন একটা মুখ্য জায়গা পেয়েছিল। দুর্ভাগ্য যে তাকে তো বেশি দিন তিনি বেঁচে থাকেননি, শাহাদাত বরণ করেছেন দেশের শত্রুদের চক্রান্তে। পরবর্তীকালে আমার কাছে এটা মনে হয় যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আসার পরে আবার সেটা পরিবর্তন শুরু হয়েছে। সেই পরিবর্তনটা দেখা গেল যে রাষ্ট্র থেকেই আপনার নৈতিকতার অভাব দেখা যাচ্ছে, রাষ্ট্র থেকেই আপনার স্বৈরাচারের প্রবণতা অনেক বেশি করে দেখা গেল, যার ফলে জায়গাটা আপনার পরিবর্তন আসছে। এরপরে আরো দুর্ভাগ্যজনকভাবে আপনার এর মধ্যে আপনারা জানেন যে একটা আন্দোলন হয়েছে আপনার 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা। তখন আরেকটা আবার সুযোগ সৃষ্টি হয়েছিল, গণতান্ত্রিক একটা ব্যবস্থা আবার প্রবর্তিত হওয়ার একটা ভালো রকমের একটা আপনার সুযোগ সৃষ্টি হলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাও কিন্তু আপনার
কাজে লাগাতে পারা যায়নি। কারণ যখনই আপনার সরে গেলেন, আপনার আন্দোলনের একটা জায়গায় এসে আওয়ামী লীগ কিন্তু তখনও চেষ্টা করেছে যে কিভাবে এটাকে ধ্বংস করা যায়, এবং তারা তাদের আন্দোলনকে অন্য জায়গায় নিয়ে এসছে। সেই আন্দোলনকে তারা ওই তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলে এটাকে তারা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে আরো একটা সুযোগ সৃষ্টি হয়েছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে যখন শুরু হলো, এই যে কয়েকটা নির্বাচন হলো, সেই সময় কিন্তু গণতন্ত্র একটা তার একটা আমি যেটাকে বলি যে ডেমোক্রেটিক প্র্যাকটিস, ডেমোক্রেটিক কালচার তৈরি করার সুযোগ সৃষ্টি হলো। এবং আমরা দেখেছিও সেই সময় আপনার যে নির্বাচন হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, আপনার ইনস্টিটিউশনগুলো, জুডিশিয়ারি এজ এন ইনস্টিটিউশন এটা কাজ করার সুযোগ পেয়েছে। আমরা দেখলাম যে আপনার এখানে অ্যাডমিনিস্ট্রেশন একটা নিরপেক্ষতার অবস্থা সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো আমার যেটা দেখেছেন যে আপনার যে মিডিয়া, আপনাদের গণমাধ্যমে একটা স্বাধীনতা সেদিন তারা ভোগ করার করছে, অবশ্যই বহুলাংশে সম্ভব হয়েছে। দুর্ভাগ্য, আমি যে কথা আপনাকে আগে বলেছি, যে জাতি সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের ভেতর থেকেই কিছু মানুষ, কিছু দল তৈরি হয়ে যায় যারা আপনার সেই আমাদের যে গণতান্ত্রিক যে চেতনা সেটাকে ধ্বংস করেছে। এবং আমরা যেটা লক্ষ্য করলাম যে আপনার 2009 সালের পর থেকে প্রবণতাটা আবার আপনার সেই একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে গেল। কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা করা হয়েছিল সকলের মতামতের ভিত্তিতে, তাদের সময় তাদের দাবি ছিল সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে তারাই আবার সেটাকে বিলুপ্ত করলো এবং সেখানে দলীয় সরকার নির্বাচন নিয়েছিল। দ্যাট ওয়াজ অ্যানাদার টার্নিং পয়েন্ট, যেটাকে আমরা আবার একটা একত্রের দিকে আপনার একটা একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়া শুরু হলো। এখন তো পুরোপুরিভাবেই এটা গ্রাস করে ফেলেছে, কোনো প্রতিষ্ঠান নেই। আপনার গণতন্ত্র তো নির্ভর করবে তার প্রতিষ্ঠানগুলোর উপরে। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে, জুডিশিয়ারিকে দূরীকরণ করে ফেলেছে, এখানে প্রশাসন সম্পূর্ণভাবে দূরীকরণ করা হয়ে গেছে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। তো হোল স্টেট মেকানিজম এটা আপনার এখন ওই এক দলের এই প্রতিষ্ঠিত করার জন্য অথরিটি এই সরকার সেটাকে আওয়ামী লীগ সেটাকে ব্যবহার করছে। অন্যদিকে ইকোনমিতে একটা ভয়াবহ অন্যায়, দুর্নীতি, নৈরাজ্য, দুঃশাসন, এত ব্যাড গভর্নেন্স বোধহয় ইকোনমিতে আর কখনোই ছিল না। এখন যে অবস্থা তৈরি হয়েছে, ইটস নোবডিজ বিজনেস। আপনি দেখছেন যে কিভাবে একের পর এক স্টোরি উঠে আসছে আপনাদের মিডিয়াতেই, যেখানে আপনার সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা, বাহিনী প্রধান, তারা কিভাবে দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে, রাজস্ব বোর্ডের কর্মকর্তারা কিভাবে আপনার দুর্নীতিতে লিপ্ত হয়েছে। এটা তো হচ্ছে আপনার দেখা যাচ্ছে ব্যুরোক্রেসির মধ্যে। অন্যদিকে আবার দেখবেন যে পলিটিক্যাল যে অ্যারেনা, সেই অ্যারেনাতে ওটা ভয়াবহ, ওটা বলাও যায় না, হাজার হাজার কোটি টাকা আপনার পাচার হয়ে যাচ্ছে, বাড়িঘর তৈরি করছে সব বিদেশে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ পড়ে গেছে। এবং আমাদের 71 সালের স্বাধীনতা যুদ্ধে যে চেতনাগুলো ছিল, সেই চেতনাগুলো সমস্তগুলোকে তারা বঞ্চিত করেছে। এবং আমার কাছে মনে হয় পরিকল্পিতভাবে করা হয়েছে। এই তৃতীয় বিশ্বেতে যে সমস্ত জাতীয়তাবাদী লিডারশিপ তৈরি হয় বা কোনো পার্টি যে তৈরি হয়, যে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং যারা সত্যিকার অর্থেই তার নিজের দেশকে তারা নির্মাণ করতে চায় তার নিজের ভিত্তির উপরে, তখন দেখা যায় যে আধিপত্যবাদী শক্তি বা আপনার যারা সাম্রাজ্যবাদী শক্তি, তারা সেটাকে চেপে বসে, যে তাকে সেটা করতে না দিয়ে এটাকে আপনার একটা আনসার্টেন, অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যায়। কারণ সেখানে তার সুবিধাটা হয় যে সে প্রভাব বিস্তার করে, অন্যদিকে সে আপনার যে অর্থনৈতিক যে শোষণ, সেই শোষণটাকে সে সুবিধা মতো জায়গায় নিয়ে যেতে পারে। বাংলাদেশের সমস্ত তাই হয়েছে। বাংলাদেশের এটা সত্য, আমরা অপ্রিয় হলো সত্য কথা, যে বাংলাদেশে কিছু কিছু শক্তি, বিদেশি শক্তি, তারা এখানে অত্যন্ত প্রবলভাবে তারা নিজেদের স্বার্থে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি যেটা আমার কাছে মনে হয় সময়, যে শেখ মুজিবুর রহমানের যে হত্যা, এটাকে আমি ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে দেখি না, এটা পার্ট অফ দ্যাট আপনার কনস্পিরেসি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শাহাদাত, তাকে হত্যা করা, এটা তো আরো ভয়াবহভাবে, যে যখন উঠছিল বাংলাদেশ, বাংলাদেশ টেকিং স্টেজ, টেক অফ করছিল যখন আপনার, সেই সময়টা কিন্তু তাকে হত্যা করা হয়েছে। ফলে এই জায়গায় কিন্তু একটা ধস নেমে গেছে আমার সাথে সাথেই
যে একটা নেতৃত্ব যে তৈরি হচ্ছে সেই নেতৃত্বকে ধ্বংস করে। অন্যদিকে দেখুন যে যখন একটা সিস্টেমের মধ্যে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমের আন্ডারে আসার পরে তখন আবার সেটাকে বন্ধ করা হবে। তো এটা তো সবাই জানে যে কারা করেছে এবং বেগম জিয়ার অসুস্থতা বা তাকে সবকে তাকে আবার কারাগারে আটক একই- করে রাখা একই- একই 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 জিনিস। তাকে 18 বছরের আগেই তাকে কারাগারে দিল, মিথ্যা মামলা দিয়ে দিল। 1/11 এটা আসলে কার স্বার্থে হয়েছিল এটা ভালো করে দেখেন, তখনকার ঘটনাগুলো দেখেন। আপনার কিছু শক্তি, কিছু বিদেশি শক্তি একদম কোলাবোরেট করে তারা জয়েন্টলি একটা স্টেটমেন্ট এবং একটা ব্যবস্থাকে ধ্বংস করলো, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা একটা 2 বছর ধরে তারা একটা আপনার নর্মাল একটা গভর্নমেন্ট চালালো, সেটা সমর্থন করে দিয়ে। তো এগুলো তো আপনার পরিষ্কার যে বাংলাদেশে যখনই আপনার একটা স্টেবিলিটি আসে সেই স্টেবিলিটিকে নষ্ট করার জন্য চেষ্টা করা হয়, সেটা নষ্ট করে ফেলে। বিএনপির দায় আছে, বিএনপির দায় তখনই থাকবে যখন এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ থাকবে। বিএনপি ইজ এ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিএনপি কোনো আপনার রেডিক্যাল পলিটিক্যাল পার্টি নয়, বিএনপি কোনো রেভলিউশনারি পলিটিক্যাল পার্টি নয়। বিএনপির ক্যারেক্টারটা আমাদেরকে সবকে বুঝতে হবে। বিএনপি হচ্ছে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি এখানে যুদ্ধ করতে আসবে না, সম্ভব না, আসবে না, যুদ্ধ করা সম্ভব না। সংগ্রাম করবে, আন্দোলন করবে রাজপথে, এবং সেটা শান্তিপূর্ণভাবে করতে হবে বিএনপিকে। বিএনপি কোনো ভায়োলেন্সের মধ্য দিয়ে কিছু করতে পারবে না, এটা বিএনপির ক্যারেক্টার না। এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেকে এই জিনিসটা বুঝতে ভুল করি। বিএনপি একটা জায়গা পর্যন্ত যেতে পারবে আন্দোলন করে, চূড়ান্ত জনগণকে নিয়ে এসে তারা করেছে, এবারে আমরা আন্দোলন করেছি। এত বড় আন্দোলন খুব কম হয়েছে। আপনার যেভাবে মানুষ এখানে নেমেছে, আমরা 14তে সেভাবে আন্দোলন করেছিলাম সেই আপনার ক্যারেক্টার গভর্নমেন্ট সিস্টেমের পক্ষে। কিন্তু আপনার তার বাইরে গিয়ে যখন তারা সমস্ত রাষ্ট্র শক্তিকে তারা আর্ম শক্তি যখন তারা নিয়োগ করে, যখন আপনার সরকারের প্রতিষ্ঠানগুলোকে দিয়ে তারা ব্যবহার করে জনগণকে তারা দমন করে, তখন কিন্তু তার পক্ষে সেই জায়গায় গিয়ে আসলো। যিনি আপনি যে কথা বলছেন দায়টা কিসের? দায়টা থাকবে যদি আমি আপনার ভুল করি, যদি আপনার আমি অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি তো এখানে মানুষকে নিয়ে সংগ্রাম করার চেষ্টা করছি, এবং সেই সংগ্রাম আমরা একদিনে হবে না, এটা আরো সময় লাগবে। জনগণ তো সম্পৃক্ত হচ্ছে। আপনি 2 বছর দেখেছেন কিভাবে জনগণ সম্পৃক্ত হয়েছে আমাদের কর্মসূচিগুলোর সঙ্গে। এটা যে শুধু বিএনপির কর্মসূচি তা না, এটা তার নিজের তাগিদ, তার ভোটের অধিকার দরকার, তার গণতান্ত্রিক রাইটসগুলোকে ফিরে পাওয়া দরকার, সে অর্থনৈতিক অবস্থাকে বেটার অবস্থায় যেতে চায়, সেগুলোর দরকার। তো এই জিনিসগুলো কিন্তু আপনার দুর্ভাগ্যক্রমে আপনার এই বর্তমান যে শাসক গোষ্ঠী তাদের ফ্যাসিবাদী হওয়ার কারণে তারা আপনার সমস্ত নীতি নৈতিকতা দিয়ে তাদেরকে ব্যবহার করে তারা এটাকে দমন করার চেষ্টা করেছে। ব্রিটিশকে এই দেশ থেকে তাদের সময় লাগছে 250 বছর, তার মধ্যে কি আন্দোলন হয়নি? প্রচুর আন্দোলন হয়েছে। 1757 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে, পরবর্তী কালগুলোতে আপনার স্বরাজ মুভমেন্ট হয়েছে, সব ধরনের আন্দোলন এখানে হয়েছে। অসহযোগ আন্দোলন করেছে গান্ধীর পরে, তাই না? শুধু আন্দোলন হয় সে আসি আপনার এটা ধারাবাহিকতা থেকে। একইভাবে পাকিস্তান পিরিয়ডেও আপনার আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে একটা জায়গায় গিয়ে শেষ পর্যন্ত এসে আপনার আপনার 71 সালে এসে সেটা একটা সফলতা পাওয়া গেছে। এখানেও আপনার আন্দোলন চলছে, এবং আন্দোলনটাকে অবশ্যই আপনি সফল হবেন যখন আপনি সত্যিকার অর্থে সমস্ত জনগণকে আমরা নামাতে সক্ষম হব। যেমন আসাদ হত্যার পরে জনগণ নেমে এসেছিল, ঠিক একইভাবে আপনার 69-এ তাই হয়েছিল। 90-এ যখন আপনার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গেছে, একটা পর্যায়ে এসে কিন্তু তখন মানুষ নেমে এসছে রাস্তায়। ওই জায়গাটাতে আমরা এবার যেতে পারিনি, দ্যাটস দ্য রিয়ালিটি। আমরা 28 তারিখে যে ফেল করলাম আন্দোলন, ওই জায়গায় ওখানেই তো জনগণ যে নেমে আসতো, তাহলে কিন্তু আপনার ওই জায়গাটাতে ওইভাবে ফেল করা আমরা করতাম না, বাস্তবতা। সেক্ষেত্রে আপনাদের কি প্রিপারেশন বা আপনাদের ছিল সবই ছিল, কিন্তু আমরা এত বেশি সরকারের দমন নীতি ছিল যে সেখানে আমরা সেটাকে ওভার পাওয়ার করতে পারিনি। বর্তমান বিশ্ব কিন্তু আপনার একেবারেই একটার সঙ্গে আরেকটার সম্পর্কটা তো মানে ঘনিষ্ঠ হয়ে যায়, এবং আপনার তাদের সম্পর্কগুলো নির্ভর করে আপনার অন্যান্য রাষ্ট্রের উপরে। এটা বাস্তবতা। কিন্তু একটা দেশের মুভমেন্ট নির্ভর করবে তার দেশের জনগণের উপরে, দ্যাটস দ্য রিয়ালিটি। এখানে সাংগঠনিক শক্তি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর আপনার তাদের সংযোগ, তাদের ক্ষমতা, যে মূল দল তার ক্ষমতা, সবকিছু মিলিয়ে এটা হয়। আমরা সবসময় বলে আমরা যেটা মনে করি যে এখানে
পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের সমর্থন আমরা তখনও পেয়েছি, এখনো পাচ্ছি। ওই জায়গা থেকে তারা এতটুকু সরেনি যে এখানে গণতন্ত্র নেই, এখানে আপনার জুডিশিয়াল কিলিং হয় বা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, আইনের শাসন নেই, এগুলোর ব্যাপারে কোনো তাদের হয়নি। হ্যাঁ, আপনাকে তো আর বসিয়ে দেবে না, তো এটা আপনার নিজের শক্তিতে বসতে হবে আপনাকে। তো ওই জায়গাগুলোতে আমাদের কিছু ল্যাপসেস নিশ্চয়ই আছে, সেই ল্যাপসেস গুলো পূরণ করি আমরা সবাই থেকে গিয়ে যাচ্ছি। দলের পুনর্গঠন কিন্তু আপনার একটা পুরোপুরিভাবে একটা চলমান প্রক্রিয়া। আপনার সবসময় দলের পুনর্গঠন হয়, 2 বছর 3 বছর পর পরে দলের পুনর্গঠন হয় এবং প্রয়োজনে দলের পুনর্গঠন হয়। এটা আপনার নতুন কিছু নয়। এটার সঙ্গে ওই আন্দোলনের সঙ্গে সম্পর্কটা আছে বলে আমি মনে করি না। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের ইমিডিয়েটলি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গুরুতর অসুস্থ এবং তিনি অন্যায়ভাবে তাকে আটক করে রেখে তাকে রাজনীতি থেকে দূরে সরে রাখা হয়েছে। আমরা এটাও বিশ্বাস করি সিরিয়াসলি যে বেগম জিয়া এবং গণতন্ত্র বাংলাদেশের এই দুটো শ্রেণীবাস। এখানে গণতান্ত্রিক আন্দোলন মানে বেগম জিয়ার অবদান সবচেয়ে বেশি এখানে, একদম সিন্স বিগিনিং 1981 সাল থেকে, যখন থেকে তিনি রাজনীতিতে আসার শুরু করেছেন। এখানে বেগম জিয়াকে এইভাবে অন্যায়ভাবে আটক করে দেওয়ার ক্ষেত্রে এখানে তাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। তা আমরা মনে করি যে বেগম জিয়া যেভাবে গুরুতর অসুস্থ, তাকে যদি আমি আন্দোলনের মুক্তি করতে না পারি, তো চিকিৎসা করতে না পারি, তাহলে যে কোনো বিপদ যে কোনো সময় করতে পারে। এতে করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যথেষ্ট ক্ষতি হবে আমরা মনে করি। সেই জন্যই আমরা বেগম জিয়ার এই বর্তমানে হঠাৎ করে তিনি যে সম্প্রতি অসুস্থ হয়ে পড়লেন, সেই অসুস্থতা সামনে রেখে আমরা তাকে মুক্ত করার জন্য আমরা এই আন্দোলনটা শুরু করেছি। হতে পারে এই আন্দোলনটাকে ভিত্তি করেই আপনার একটা বড় গণতান্ত্রিক আন্দোলন শুরু হতে পারে, এটা এখনই বলা যাবে না। কারণ বেগম জিয়ার প্রতি সেই দেশের সারা দেশের মানুষের তাদের একটা দুর্বলতা আছে, অবশ্যই আছে একটা বিরাট। তাকে তারা মনে করে যে বেগম জিয়া, আমি ব্যক্তিগতভাবে অনেকেই মনে করেন যে সত্যি কথা বলতে বর্তমান বিশ্বে গণতন্ত্রের জন্য, জাস্ট শুধু ডেমোক্রেসি মুভমেন্টের জন্য যদি কারো সবচেয়ে বেশি ত্যাগ থেকে থাকে, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ। আপনি লক্ষ্য করে দেখুন যে প্রত্যেকটি আন্দোলন, আপনার সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন, ভূমিকা পালন করেছেন। পরবর্তীকালে তিনি নির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্বে এসছেন, তিনি আপনার এটাকে ওই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছেন এবং আপনার মিডিয়াকে আরো বেশি ফ্রিডম দিয়েছেন। তিনি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকে তার জন্য যতগুলো কাজ করার তিনি করার চেষ্টা করেছেন। পরবর্তীতে এই আপনার আওয়ামী লীগ সরকার রাষ্ট্র দখল করার পরে তিনি কিন্তু প্রথম শুরু করেছেন এটা, এমনকি মহানের বিরুদ্ধে তিনি বলেছেন, সবচেয়ে যিনি স্ট্যান্ড নিয়েছিলেন যে আমি কোনো মুক্তির জন্য কথা বলে স্টেটমেন্ট দিয়েছেন। সুতরাং এই ধরনের নেত্রী একমাত্র বর্তমান বিশ্বে আমি যা দেখতে পাই, এক সূচি ওইদিকে ভোগ করছেন মিয়ানমারে জান্তার অত্যাচারে, আর এদিকে দেশনেত্রী বেগম জিয়া এই আওয়ামী শাসকদের অত্যাচারে তিনি অত্যাচারিত হচ্ছেন, ত্যাগ স্বীকার করছেন ফর গণতন্ত্র। এখনো তিনি কিন্তু বন্দী। এটা তো কোনো অন্য কোনো কারণে তারা যে মামলা দিয়েছে সেই মামলা হচ্ছে ফলস ফেব্রিকেটেড মামলা। এখানে তাকে আসামি করার কোনো কারণই থাকতে পারে না এবং সেই টাকা এখনো ব্যাংকে আছে। সুতরাং এখানে তসরিফেরও কোনো ঘটনা ঘটে নাই। তো এই জন্যই আমরা মনে করি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে মুভমেন্টটা এটা গণতন্ত্রের জন্য মুভমেন্ট। সাধারণ মানুষের উদ্দেশ্যে তো বলা আমাদের একটি আপনার কথা, সেটা হচ্ছে যে আমরা যে আন্দোলন করছি আন্দোলনটা বিএনপির আন্দোলন নয়, এটা দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন। গণতন্ত্রকে রক্ষা করা তার যে আশা আকাঙ্ক্ষা সেটাকে প্রতিষ্ঠিত করবার আন্দোলন। আমার একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা তার আন্দোলন। সুতরাং এটা তার স্বার্থে। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নেও আজকে তাদেরকে আন্দোলন করতে হবে, কথা বলতে হবে এবং এই সরকারটা এখন প্রতীক হয়ে গেছে বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থানটা নিয়ে। সর্বশেষ ইন্ডিয়ান দল এবং সবশেষে এটাই চলছে, এটা নতুন না। এই যে আপনি সবশেষের ইন্ডিয়ানদের যে সঙ্গে যে সমঝোতা চুক্তিটাই হয়ে থাকুক না কেন, এটা তো নতুন না, তার আগে থেকেই তো চলছে, তাই না? তো এটা তো তারা হচ্ছে এখন দে রিপ্রেজেন্ট দ্য হেজিমনি।